এবার আজকে তাহলে কি হবে? আজকে হবে আমাদের লেটারের এডিটোরিয়াল এই ভার্সনটা। লেটারের এই তিনটেই বলে দিই, কারণ নোটিশ সম্বন্ধে কিছু বলার নেই। নোটিশ আমি এর আগে বলে দিয়েছি। আজকে আমি লেটারটা বলে দেবো, তারপরে যেদিন যে টপিক হবে সেই দিন সেই টপিক সম্বন্ধে আমি ভালো করে বলবো। আচ্ছা, লেটারটা কি? লেটার দেখো, একটা হচ্ছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল মানে তুমি স্কুলের হেডমাস্টার বা হেড ম্যামকে দিচ্ছ, হ্যাঁ, তুমি পৌরসভার চেয়ারম্যানকে দিচ্ছ, তুমি বিডিও অফিসে দিচ্ছ, এসডিও অফিসে দিচ্ছ, বড় বড় অফিস আদালতে তুমি কোনো লেটার দিচ্ছ, সেটাকে বলে অফিসিয়াল লেটার, যেটার আরেক নাম হচ্ছে ফর্মাল লেটার। বোঝা গেল? আরেকটা হচ্ছে পার্সোনাল লেটার, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পার্সোনাল লেটার, যেটা আমরা চিঠি মানে ছোটবেলা থেকে আমরা যেটা জানি, বন্ধুকে চিঠি দিয়ে দাও, চিঠি হয়ে গেল, তাহলে সেটাকে বললো পার্সোনাল, যেটাকে বলে ইনফর্মাল লেটার, যেটার আরেক নাম। আর আরেকটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, মানে নিউজ পেপার। মানে তোমার এই 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 রাইটিংটাতে বিভিন্ন কমপ্লেন থাকবে, যে তোমার পাড়ায় ড্রেন পরিষ্কার করছে না, তোমার রাস্তা পরিষ্কার করা হচ্ছে না, চারিদিকে জঙ্গল, গার্বেজ পরিষ্কার করছে না, পৌরসভাকে আমরা ট্যাক্স দিচ্ছি, ঠিকঠাক কাজ হচ্ছে না, স্কুলে যাচ্ছি রাস্তা ভাঙা, জল জমে যাচ্ছে, যেতে পারছি না, রাস্তা দিয়ে বাইকগুলো ভুস ভুস করে বেরিয়ে চলে যাচ্ছে, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? আরো বিভিন্ন কমপ্লেনিং যে জিনিসগুলো চারিদিকে সমাজে ঘটছে, সেই কমপ্লেনিং জিনিসটা তুমি লিখছো এবং লিখে কোনো একটা পেপারকে দিচ্ছ, পত্রিকাকে, যাতে তারা তোমার এই কথাটা পেপারে তুলে ধরে। এবং পেপার তো সবার ঘরে ঘরে যাবে, এবং পেপারটা এমনকি আমাদের মুখ্যমন্ত্রীর ঘরেও যায়, প্রধানমন্ত্রীর ঘরেও যায়, সবার বাড়িতেই যায় পেপারটা, কারণ পেপার হচ্ছে মানুষকে আপডেট রাখে। তাহলে পেপারে যখন ওই লেখাটা থাকবে, তখন ওই অথরিটি, হায়ার অথরিটি জিনিসটা দেখে ভাববে যে না, একটা স্টেপ নিতে হবে, ওই এলাকাটা খুব বাজে রকম ভাবে রয়েছে, যদি স্টেপ না নিই ওখানে একটা আন্দোলন হতে পারে, আমাদের সরকারেরই একটা বাজে রকম ব্যাপার দেখা দেবে। তো এইটা হচ্ছে লেটার। কি লেটার? এডিটোরিয়াল লেটার। বোঝা গেল? এখন স্যার এডিটোরিয়াল লেটারের কি প্রয়োজন? আমার পাড়ায় সমস্যা, ফেসবুক লাইভ করে দিলাম, তাই না? কিন্তু লেটার ফেটার তো আজকে আসেনি, সে অনেক দিন আগে, তখন তো এরকম কোনো ফেসবুক লাইভ ছিল না। আর সব ক্ষেত্রে ফেসবুক লাইভ দিয়ে হবেও না, তুমি নয় ফেসবুক লাইভ করে দিলে, একজন সিনিয়র লোক, মোস্ট সিনিয়র, সে চিঠি লিখবে। তো আমাদের এডিটোরিয়াল লেটার হচ্ছে সেইটা, আমরা কমপ্লেনিং জিনিসগুলো পাবো, এবং এই এডিটোরিয়াল লেটারটাই আজকে আমরা শিখবো, যে একটা ফরম্যাট দিয়ে আমি 100-র বেশি এডিটোরিয়াল লেটার কি করে করতে পারি, সেটাই আজকের ক্লাসে আমরা শিখবো। বুঝতে পেরেছি? আমি পুরো রোড ম্যাপ, রুটটা দেখিয়ে দিলাম। প্রচুর পরিশ্রম কিন্তু করছি আমি এগুলোর পেছনে, আমি চাই তোমরাও সেম পরিশ্রম করো, তাহলে, কারণ এটা হচ্ছে আমাদের কি, যুদ্ধের ময়দান, সরি প্র্যাকটিসের ময়দান। এই ময়দানে যদি আমি ঘাম ঝরাতে পারি, যুদ্ধের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হবে না। কথাটা কিন্তু খুব মানে ভারী একটা কথা, আগেকার রাজরাজাদের কথা, ইতিহাসের এটা একটা লাইন, যে রাজরাজারা যদি প্র্যাকটিস ময়দানে তরোয়াল নিয়ে না প্র্যাকটিস করে, তাহলে যুদ্ধের ময়দানে গেলে কি হবে, তাকে তো এক কাপ উড়িয়ে দেবে। ও যত বেশি ঘাম ঝরাবে প্র্যাকটিসের ময়দানে, তত যুদ্ধের ময়দানে এগিয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের ময়দান, এখানে ঘাম ঝরাবো, পরিশ্রম করব, তবেই আমরা ওইখানে সফলতা পাবো। এবং বড় বড় সরকারি চাকরির পরীক্ষায় বলে দিচ্ছি, যে প্রিলিমিনারি পাস করার পর আমাদের একটা স্টেপ আছে, সেটা হচ্ছে কি, মেইনস এক্সাম, এবং সেই এক্সামে আমাদের রাইটিং এর এই অংশটা থাকে। প্রিলিমিনারি দেখা গেল পড়াশোনা করে পাস হয়ে গেল, এই রাইটিং সেক্টর যদি ঠিকঠাক না বুঝি, না পারি, তাহলে সরকারি চাকরি পাওয়া হবে না। তাই রাইটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমার হয়তো প্রথম জীবনে ইচ্ছা থাকবে না বড় লেভেলের কিছু করি, কোনো একটা চাকরি পেলাম, চাকরি পাওয়ার পর তখন তোমার কলিগ গুলো যখন পাবে না বড় লেভেলে, তখন তোমার নিজেকে ছোট লাগবে, কারণ এখন তো আমরা সবাই সমান, আমার বোন বান্ধবীটার কাছেও টাকা নেই, আমার কাছেও টাকা নেই, একটা সময় পর আমার বান্ধবীটা যখন ওই লেভেলে যাবে, তুমি যখন এই লেভেলে আছো, তখন তো মনে হবে আমি ওই লেভেলে যাই, আর তখন এই রাইটিং এ গিয়ে ধাক্কা খেয়ে যাবে। তাই রাইটিংটা স্কুল লাইফ থেকে শেখা শুরু করতে হবে আমাদেরকে। এই 10টা কি? এই 10টা হচ্ছে এডিটোরিয়াল লেটার, যেরকম ভাবে পরীক্ষায় আসে, মানে এইগুলো, এই 10টার মধ্যে এডিটোরিয়াল লেটার 9-10-এ চলে আসবে গ্যারান্টি। ঠিক আছে? খুব মানে খুব মানে মানে খুব ট্রেন্ডিং, যেগুলো যেগুলো দেয় টিচাররা সচরাচর, আরো কিছু আছে ট্রেন্ডিং, আমি সেগুলো নিইনি, কয়েকটা জাস্ট ভেবেছি, আমি মনে করছি এর মধ্যে থেকে আসবে। তো আমার কমন দেওয়াটা আমার উদ্দেশ্য নয়, আমি এগুলো কেন এনেছি, এই প্রশ্নগুলো জাস্ট বোঝানোর, যে প্রশ্নটা কিভাবে আসে।
আমরা এখান থেকে কোনো কমন টমন খুঁজবো না, আমরা দেখবো প্রশ্ন কিরকম আসে, এডিটোরিয়াল লেটার পরীক্ষায় দেবে কিরকম। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার কমপ্লেইনিং এগেইনস্ট দ্য রেকলেস ড্রাইভিং অফ টোটো। বেপরোয়া ভাবে টোটো চলছে রাস্তা দিয়ে, রেকলেস ড্রাইভিং। হ্যাঁ, তাহলে এটা নিয়ে তুমি এডিটরকে একটা চিঠি লিখতে যাও, আমাদের এলাকায় টোটোদের একটা করতে হবে ঠিকঠাক, যে সব এলাকায় সব টোটো ঢুকিয়ে দিলে হবে না, এবং তারা ভুসভাস করে যাচ্ছে, তারা উল্টে যাচ্ছে, আমাদেরকে উল্টে দিচ্ছে। তো তোমাকে এবার এটাকে লিখতে হবে, পরীক্ষার সময় তোমাকে জাস্ট এই লাইনটা দিয়ে দিলে, এবার তুমি একা নাও কি করবা, করতে তো কিছু হবে। আর কি রয়েছে, দ্য নন অবেডিয়েন্স অফ নো পার্কিং জোন, যেখানে নো পার্কিং জোন লেখা রয়েছে সেখানেও সব পার্ক করছে, মানছে না, তার জন্য তোমাকে লিখতে হবে। যার জন্য কি যানজট দেখা দিচ্ছে, রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে পারছে না, পোড়ামাতলা মোড়ের মধ্যে 3টে 4টে করে বাইক ধরে রেখে দিল, তাই না? এটা তো নন পার্কিং জোন, ওটা কি পার্কিং জোন? সমস্যা। আর কি, কমপ্লেইনিং এগেইনস্ট দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, মানে বর্তমান জিনিসের খুব দাম বাড়ছে, এটা খুব সমস্যায় পড়ছে, আমাদের রোজগার তো পাচ্ছে না সেরকম, জিনিসের দাম বাড়লে আমরা খাবো কি? খবরের কাগজে লিখুন স্যার, সবাই একটু পড়ুক। আর কি, ডেইলি কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না, চারিদিকে জঙ্গল, রাস্তা গ্যাঞ্জাম, ঠিকঠাক হচ্ছে না, পরিষ্কার নেই, পরিষ্কার করতে হবে যাতে অথরিটি দেখতে পায়, পেপারে দিন, পেপার যাবে অথরিটির ঘরে, অথরিটি দেখে বুঝবে না এই পাড়ায় এটা সমস্যায় রয়েছে। আর কি আছে, এটা হচ্ছে কেয়ারলেসনেস অফ কমন পিপল, এটা হচ্ছে কোভিড-19 এর সেইটা, ওটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, কারণ ওটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, একটা সময় খুব ট্রেন্ডিং ছিল। তো এটাকে আমি যে কোনো ভাইরাস বলতে পারি, যে কোনো একটা ভাইরাস খুব ছড়াচ্ছে, যাতে একটু অ্যাওয়ার সবাই হয়, সে অ্যাওয়ারনেসের জন্য কিছু একটা করতে হবে। আর কি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজপেপার অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড ডিউ টু ইল্লিগাল পার্কিং, ওই যে পার্কিং এর কথাটা আসলো, রাস্তার পাশে পার্কিং হচ্ছে, হ্যাঁ দুদিকে পার্কিং হচ্ছে। আর হচ্ছে রেকলেস ড্রাইভিং, রাস্তাঘাটে মানে সবাই উল্টাপাল্টা করে গাড়ি চালাচ্ছে। আর কি, আমি একটু তাড়াতাড়ি করে পড়িয়ে দিচ্ছি, ফেলিং অফ ট্রিজ র্যান্ডম, তাহলে গাছ কাটা হচ্ছে র্যান্ডম, এটাও তো একটা পরিবেশের জন্য খারাপ, আপনি নিউজ পেপারে লিখুন যাতে সবাই একটু মানে সচেতন হয়। আর কি আছে, ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ মাইক্রোফোন, এই যে মাইক্রোফোনের মানে বড় জোরে জোরে মাইক বাজানো হচ্ছে, বাড়িতে অসুস্থ লোক রয়েছে, বৃদ্ধ লোক রয়েছে, ভাবছেই না, পাড়ার ছেলে মেয়েরা পিকনিক করবে, বিশাল জোরে মাইক বাজছে, মাইক্রোফোন বাজাচ্ছে, এটা একটা সমস্যা, পেপারে লিখুন স্যার। আর কি দেখতে পাচ্ছি, কমপ্লেইনিং এগেইনস্ট দ্য পুয়ার ড্রেনেজ সিস্টেম, মানে ড্রেন তো বানিয়ে দিচ্ছে স্যার, জল তো আর যাচ্ছে না, আর মশা ওইখানে একটা বসতি বানিয়ে ফেলছে, আর আমাদেরকে কামড়ে খেয়ে নিচ্ছে, ডেঙ্গু হয়ে যাচ্ছে, সমস্যা, পেপারে লিখুন স্যার। তো এইরকম কমন কিছু টপিক যেগুলো পরীক্ষায় দেয় দিয়েছি, আরো কিছু কমন আছে, আমি পরে তোমাদের সাজেস্টিভ 10টা কেন, আমি 15-16টার মধ্যে বাছাই করে 6-7টা আনবো, যে 6-7টা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা পরে, আগে আমরা ফরম্যাটটা শিখে নিই। তো এই সমস্ত রাইটিং আমরা একটা ফরম্যাট দিয়ে লিখতে পারি, যদি রাইটিং এর কিছু না বুঝি, কেউ যদি মনে করে আমি পড়াশোনা করি না, আমার আমি শুধু মুখস্থ করে যাবো, তুমি মুখস্থ করে গেলেও আমি যতটা বানিয়েছি না, ওটাতে তুমি 10-এ 6 পেয়ে যাবে, বুঝে গেল? আর যদি ওটার সাথে তুমি দুটো লাইন যুক্ত করতে পারো, তুমি 9 পেয়ে যাবে, 10-এ 10ও পেতে পারো। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে জিনিসটা কি, এবার আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে ভালো করে, তো আমাদেরকে এবার লিখতে হবে এডিটোরিয়াল লেটার, তাই তো? প্রথমেই আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট বলে একটা অংশ আছে, এটা বোঝাচ্ছি। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, টু এর পর অনেকে কমা দিয়ে দেয়, কমা দেব না, ক্লিয়ার? কমা আছে এখানে? বর্তমান এডিটোরিয়াল লেটার গুলোতে টুও থাকে না, টু না দিলেও সমস্যা নেই, কিন্তু আমরা টু দেবো, টু এর পর কমাও হবে না, টু এর পর দা এডিটর কথাটাও লিখবো না, ঠিক যেমন যেই রকম ভাবে এখানে আছে সেই রকম ভাবেই করবো আমরা, ঠিক আছে? দা এডিটর, দা টেলিগ্রাফ কলকাতা, এত মুখস্থ করে ফেলো, এটাই লিখবে সব কটা এডিটোরিয়াল লেটারে, সব কটাতে। তাহলে এটা একটা পার্ট, এই পার্টটা তুমি লিখতে পারলে এর জন্য তুমি 1 পেয়ে গেলে। তারপরের পার্ট চলে আসছে সাবজেক্ট, এবার তোমাকে সাবজেক্টটা লিখতে হবে। আমি এখানে লিখেছি কি, উইল বি গিভেন ইন দা কোশ্চেন, মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে। স্যার এত বড় প্রশ্ন কি করে বুঝবো সাবজেক্ট কোনটা? চলো দেখি খুঁজে পাই কিনা সাবজেক্ট আমরা।
আমরা এবার সাবজেক্ট খুঁজবো, যে সাবজেক্টে তো লিখতে হবে, কারণ ওই সাবজেক্টের ওই লেখাটাই তো আমি এখানে সাবজেক্টে যেমন বসাবো তেমন আরো মাঝখানে দু একটা জায়গায় আমাকে লিখতে হবে, তাই না? লিখতে হবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে কি করে আমরা পাবো, কোথায় পাওয়া যাবে সাবজেক্টটাকে। দেখো সাবজেক্টটা সবসময় দা দিয়ে শুরু হবে, এবং সব ক্ষেত্রে দা নাও থাকতে পারে, বা দা এর মাঝখানে অন্য কিছু ঢুকেও যেতে পারে। আচ্ছা 10 নম্বরটা যদি দেখি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেইনিং, তাহলে সাবজেক্ট কোথায় পেলাম? এগেইনস্ট এর পরে। স্যার সব কটা প্রশ্নে কি এগেইনস্ট আছে? না, সব কটাই নেই, ম্যাক্সিমামে থাকে। এগেইনস্ট দেখলে এগেইনস্ট এর পরের অংশটা হচ্ছে সাবজেক্ট, যদি ইওর থাকে আবার করে দেবো, এটুকু তো বুঝবো আমরা, আমরা তো রোবট নই, যা খাওয়াচ্ছে ওটাই খেতে হবে। আচ্ছা তারপরে দেখো পরেরটা, দেখো স্যার পরেরটা এগেইনস্ট নেই, অ্যাবাউট আছে, এই যে অ্যাবাউট, এগেইনস্ট নেই তো কি হচ্ছে, অ্যাবাউট আছে, তাহলে অ্যাবাউট এর পরের থেকে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তার উপরেরটা দেখো, তারপরেরটা কি আছে, এই যে এগেইনস্ট আছে, তাহলে এগেইনস্ট এর পরের অংশটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দা ফেলিং অফ ট্রিজ অ্যাট র্যান্ডম, সাবজেক্ট কি করে খুঁজে পাবো প্রশ্ন থেকে, আমি সেটা শেখানোর চেষ্টা করছি। আচ্ছা এখানেও আমরা পাবো, ঠিক আছে, এই যে রেকলেস ড্রাইভিং আছে, এই যে ওভারের পর থেকে, ওভারের পর দা রেকলেস ড্রাইভিং অন রোডস, আরো ওখানে অনেক কটা আছে, সব কটা দেখাতে গেলে দেরি হবে, আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো প্রথমটা যদি দেখি, এই যে এগেইনস্ট, এগেইনস্ট এর পরের অংশটা দা রেকলেস ড্রাইভিং অফ টোটো। তারপরটা দেখো অ্যাবাউট এর পরে দা নন অবিডিয়েন্স অফ নো পার্কিং জোন। তারপরটা দেখো এগেইনস্ট, এগেইনস্ট এর পরের অংশটা। তারপরটা কি আছে, অ্যাবাউট এর পরের অংশটা, তাই তো? তার মানে কমন কি পাচ্ছি আমরা, আমরা কমন যেটা পাচ্ছি এগেইনস্ট, এগেইনস্ট এর পরেই সাবজেক্ট ঢুকে থাকছে অথবা অ্যাবাউট, বোঝা গেল? এই দুটো ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, কিন্তু তার বাইরেও কিছু থাকে, আমরা দেখা গেল এই দুটো পেলাম না, তার বাইরে কি পেতে পারি, আমি সেরকম ভ্যারাইটি জেনেছি, আমি একই টাইপের সব আনিনি, আমি চাইলে সব অ্যাবাউট দিয়ে দেখিয়ে দিতাম, দিয়ে বলতাম অ্যাবাউটের পরে যা আছে সব সাবজেক্ট লিখে দাও, কিন্তু আমি এটাও দেখেছি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রে সবকটাই অ্যাবাউট থাকে না, যদি এগেইনস্ট থাকে, এছাড়াও অন্য কিছু থাকে। দেখো এটাতে, এটাতে এগেইনস্ট আছে, তার মানে এগেইনস্ট এর পরেরটা লিখবো, তারপরেরটা কি আছে, অ্যাবাউট আছে, অ্যাবাউট এর পরেরটা লিখবো, তারপরেরটা অ্যাবাউট আছে, তার পরেরটা লিখবো, তারপরেরটা কি আছে, এখানে সবকটাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবাউটটা দেখা যায়, ঠিক আছে? তো এইরকম ভাবে অ্যাবাউট, এগেইনস্ট, ওভার, এইসব জিনিসগুলোর পরে সাবজেক্টটা বেশিরভাগ ক্ষেত্রে দা দিয়ে শুরু হয়, দেখতে পেয়েছি? তো আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছি। এবার আমাদের সময় যেহেতু কম, আমি তাড়াতাড়ি রাইটিংটা বোঝানোর দিকে এবার এগোই। কোথায় তুমি দিল্লি লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো, আমি বলছি এটাই তুমি লেখো, তারপর তোমাকে আমি কিছু ইম্পর্টেন্ট রাইটিং দিয়ে দেবো এডিটোরিয়াল, সেখানে দেখবে ভ্যারাইটিস থাকবে, তোমার যেটা পছন্দ লিখো। এখন আমরা একটা দিয়ে আর কি নিজেকে রেডি করি, আগে শুরুটা ঠিকঠাক হয়ে যাক না, যখন লিখতে পারো তখন আমরা আমাদের ভ্যারিয়েশন কাজে লাগাতেই পারবো। আচ্ছা এটার জন্য 1 নম্বর পেয়ে গেলাম, আমরা সাবজেক্ট লিখে ফেলেছি, সাবজেক্টের জন্য 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর তুমি পেয়ে গেছো। এবার বডিতে 3টে জিনিস থাকবে, তোমরা এখানে স্যার বলে শুরু করবে, স্যার বলে কমা দিয়ে দেবে, আর যদি মনে হয় ম্যাম লিখবে লিখো, ম্যাম লেখার দরকার নেই, স্যার লিখবে, স্যার লিখে কমা, একদম দেখো মেনটেনটা কিভাবে আমরা করব, এই যে লাইনটা কিন্তু সমান রয়েছে, আবার এদিকেও কিন্তু এই লাইনটা একদম সমান থাকবে, আর যখন প্যারা চেঞ্জ হবে তখন সমান রাখলে তো প্যারা চেঞ্জ বোঝা যাবে না, তখন একটুখানি ভেতরে ঢুকিয়ে দেবো, বোঝা গেল? আমরা খাতার পেজটাকে ভাঁজ করে নেবো, ভাঁজ করে একদম লাইন বরাবর যাতে জিনিসগুলো আসে। তোমার খাতা সুন্দর এই গোছানোটার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু, দেখা গেলে তুমি ভেতরে ঠিকঠাক ওই 2টো লাইন লিখতে পারোনি কিন্তু সুন্দর গোছানো আছে, ওই টিচার তাড়াহুড়ায় খাতা থেকে কিন্তু তোমাকে 8-9 দিয়ে চলে যাবে। তাই সুন্দর করে গুছিয়ে আমরা জিনিসটা, কারণ তুমি একটা রাইটিং হায়ার অথরিটিকে লিখবে, তুমি গুছিয়ে না লিখলে সে তোমারটা পেপারে দেবে, বলে তো পাড়ার একটা কেলুদা বা খেলুদা লিখেছে, তাই না? তো দেখাতে হবে যে আমি একজন মোস্ট কিছু একটা। আচ্ছা এবার 3টে স্ট্যাঞ্জা আমরা এখানে লিখবো, একটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা, যেটা সব রাইটিং এর ক্ষেত্রে কমন, মুখস্থ করে নেবে, আর একটা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা, এই যে শো থেকে, এটাও সব রাইটিং এর ক্ষেত্রে একদম এক, মুখস্থ করে নেবে। মাঝেরটাও আমি যেটা করেছি, তোমরা বিভিন্ন জায়গায় যদি ফরম্যাট অন্য কোথাও পাও, মাঝেরটাও এতটা পাবে না, মাঝেরটা আমি একটু ইচ্ছা করে বেশি দিয়েছি, কারণ এমন হতে পারে যে ওই 2টো লাইন আমার ঠিকঠাক মনে পড়ছে না, জাস্ট বেরিয়ে যাব, তুমি মাঝেরটা যদি এতটা লিখতে পারো তোমার তো অনেক বড় হয়েই গেল, তখন 2টো লাইন আর না লিখলেও তুমি 8-9 পেয়ে যাবে, বুঝতে পেরেছি? আমি ইচ্ছা করে যেন বড় বানিয়েছি, কি আছে আমি প্রত্যেকটা বলে দেবো, আর তার নিচে কি আছে, এবার এখানে আমরা থ্যাঙ্কিং ইউ লিখবো, আর এখানে আমরা ইয়োর্স সিনসিয়ারলি অথবা ইয়োর্স ফেইথফুলি, কনফিউশন যেন আমাদের মধ্যে না থাকে, যে অনেক ভাবে স্যার ইয়োর লিখবো না ইয়োর্স লিখবো, ইয়োর্স লিখবো,
ক্লিয়ার? আর সিনসিয়ারলি এই স্পেলিংটা অনেকের ভুল হয়ে যেতে পারে। ফেইথফুলি বানানটা সহজ, FAIT ফেইথ হয়ে গেল, FAITH ফেইথ, FULLY সহজ, যে কোনো একটা লিখতে পারো, সিনসিয়ারলি বা ফেইথফুলি। এখানে সিনসিয়ারলি আছে, তুমি লিখে দিও, ফেইথফুলি চাইলেও লেখা যায়। তারপরে তার উপরে আমরা নামটা লিখে দেবো। কার নাম? আমার নিজের নাম, যেহেতু আমি লিখছি, আমার পাড়ায় সমস্যা। আর এখানে ডেট আর প্লেস মানে কি, এখানে তুমি ডেট লিখবে এবং তোমার ঠিকানাটা তুমি ছোট্ট করে লিখবে, তোমার ঠিকানা। যেমন আমি যদি লিখি আমার ঠিকানা, আমি ছোট্ট করে কি লিখবো, ডেট লেখার পর লিখবো প্রাচীন মায়াপুর ফার্স্ট লেন নবদ্বীপ, যদি পারি পিনকোডটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এই ছোট্ট করে আমার ঠিকানাটা কেন দেবো, কারণ কোথা থেকে আসছে তারা দেখবে তো। আর তুমি মনে করো যদি আরো ছোট লিখবে, তাহলে ডেট আর নবদ্বীপ পিনকোড। আমি বলবো একটু নিজের পাড়া আর শহর এই দুটো উল্লেখ করলে ভালো হয়, তাহলে তোমার ঠিকানাটা মোটামুটি ঠিকঠাক হয়। এটার জন্য একটা নম্বর, এটার জন্য একটা নম্বর। তাহলে এরকম একটা একটা করে নাম্বার যুক্ত করলে আমরা দেখতে পাচ্ছি বডির ভেতরে অনেকটা না লিখলেও আমাদের 5 বা 6 হয়েই যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবার বডিতে কি আছে চলো দেখি। দু পেজটায় লিখবো না তো, এটা এক পেজটায় তোমাকে লিখতে হবে। আমার বোর্ডে ধরেনি বলে 2 পেজ করেছি, এরকমটা কেউ ভেবো না 2 পেজে লিখবো, 1 পেজেই লিখতে হবে, একটা পেজেই লিখতে হবে। তুমি 2 পেজ লিখেছো তো, 1 পেজে লিখতে হবে। হ্যাঁ, এবার যদি তোমার না ধরে তুমি তখন 2 পেজে লিখবে, তাতে অসুবিধা নেই। দেখতে পাচ্ছ তো, আমি বলতে চাইছি তাহলে গোটা একটা পেজ তুমি লেটার শুরু করছো মিডিল থেকে, তাহলে মিডিল থেকে শুরু করলে তোমার ওই পেজে শেষ হবে, তখন তোমাকে পরের পেজে যেতে হবে, তার জন্য তোমার নাম্বার কম হবে। আর তুমি যদি প্রথম থেকে শুরু করো এবং তুমি এত পরিমাণ লিখেছো তোমার সত্যি ওখানে ধরেনি, তুমি পরের পেজে গেছো, তার জন্য তোমার নাম্বার কাটবে না। ক্লিয়ার আমি যেটা বলতে চেয়েছি? এটুকু বুঝতে পেরেছি? কি আছে এবার দেখো, আমি একদম লাইন বাই লাইন বাংলা মানে বুঝিয়ে দিচ্ছি, এটা পুরো মুখস্থ করে আমাদের খেয়ে ফেলতে হবে, বাড়ি থেকে না দেখে লিখে নিয়ে আসতে হবে, আবার এখানে এসেও না দেখে লিখতে হবে, তাই তো? আমরা জানি তো, জানি। এনার্জি না পেলে আমার ইঞ্জিন চলে না। I shall be highly obliged if you kindly allow me to ventilate my opinion in your esteem daily about the, এবার সাবজেক্টটা লিখে দেবো। এই লাইনটা সব এডিটোরিয়াল লেটারে কমন, কিছু সমস্যা নেই, তাহলে এটা মুখস্থ করে নেবো। তাহলে এখানে কি বলা হচ্ছে, I shall be highly obliged if you kindly allow me, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, কি অ্যালাউ করেন, টু ভেন্টিলেট মানে আমি আমারটা কি বলতে চাই ভালো মতো হবে, আমার ওপিনিয়ন, মাই ওপিনিয়ন কোথায় বলতে চাই, ইওর এস্টিম ডেইলি মানে আপনার যে প্রত্যেক দিনের যে পত্রিকা, ঠিক আছে, সেই পত্রিকাটাকে আর একটা উচ্চ স্তরে নেওয়া হচ্ছে, যে আপনার মহান এই পত্রিকা, সেটার জন্য এস্টিম কথাটা বলা হচ্ছে, যে সেই পত্রিকায় আমার কথাটা যদি আমি রাখতে পারি তাহলে মানে খুব আপনার কাছে আমার মানে কৃতজ্ঞ আমি, এই কৃতজ্ঞর জন্য অবলাইজড কথাটা এখানে এসছে। তো আমি একটা ভাষা মানে বললাম, কি মানে বুঝলাম, আপনার পেপারে যদি আমার এই ওপিনিয়নটা রাখার সুযোগ দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, এটাই প্রথম দুটো লাইনে আছে। এটার বাংলা মানেটা আমি একটু মনে রাখলাম, ব্যাস এবার লাইনটা মুখস্থ করে নেবো, হয়ে গেল। এটুকু পারবো না? করতে হবে, কারণ আমরা এটা ভাববো যে এটার মধ্যে দিয়ে আমি অনেক কটা পেরে যাব। তোমারই স্কুলের বন্ধু বান্ধব যখন দেবে দেখবা রাইটিং নিজে পাচ্ছে না, অনেক কিছু পারে, মুখস্থ তাদের হেভি, কিন্তু এইসব পারে না, কারণ এইসব তারা এভাবে শেখে না। প্যারা চেঞ্জ হবে এবার, তাই তো? আওয়ার লাইফ, এবার প্যারা চেঞ্জ করে এবার আমাদের যে বডির যে পার্টটা, যে টপিক রিলেটেড, সেই টপিক রিলেটেড তোমাকে 2 কি 3টে লাইন লিখতে হবে, এবং ওই টপিক রিলেটেড কথা কেমন হতে পারে সেই রকম আমি কয়েকটা লাইন বানিয়েছি, দেখো তোমার ওই টপিকের সাথে মিলে যাবে। আওয়ার লাইফ ইজ ফুল অফ মেনি প্রবলেমস, আমাদের জীবনে অনেক সমস্যা, সত্যি তো সমস্যা। তো এটা আমি লিখলে যদি আমার লেটারটা একটু বড় হয়, মজা না? লিখে দিয়ে আসবো, তাহলে আমাদের জীবনে প্রচুর সমস্যা, কত সমস্যা। বাট কিন্তু দ্য প্রবলেম অফ, এবার সাবজেক্ট লিখে দেবো, দ্য প্রবলেম অফ, এবার সাবজেক্টটা দা থাকলে দা দিয়ে শুরু করবে, ইজ আনবিয়ারেবল ফর আস নাও আর ডেজ, অসহ্যকর, আনবিয়ারেবল, বিয়ার করা যাচ্ছে না, সহ্য করতে পারছি না, আমাদের জীবনে প্রচুর সমস্যা। কিন্তু তার থেকেও বড় সমস্যা এই যে যেটা আর সহ্য করতে পারছি না, এবার মরেই যাব। তাহলে এবার তো আমি তো বললামই প্রথমে এই ধরনের রাইটিং গুলো কেমন হয়, সমস্যা, তাহলে এই দুটো লাইন তো আমি লিখতেই পারি। আমি বডির মধ্যে এই জিনিসগুলো দিয়েছি, মানে এগুলো আমি লিখলে কি বড় সাইজের দেখতে হবে, তুমি নম্বর পাবে, কি মজা না? এই মজা করে পড়তে হবে। তারপর কি বলা আছে,
ইট ইট মানে সাবজেক্টের কথা বলে, কারণ বারবার ওই বড় সাবজেক্টটাকে তো টেনে হিসেবে নেওয়া যায় না। ওকে দু একবার ঠিক আছে, দুবার টেনে বসালাম, বারবার টানতে গেলে তো অতিরিক্ত বড় হয়ে যাবে। ইট ক্রিয়েটস, এবং ভালোও লাগবে না, ওটা আমরা রিপিট করবো না। ইট ক্রিয়েটস, ইট দিয়েই চালিয়ে দেবো সাবজেক্টটাকে। ইট ক্রিয়েটস আ লট অফ প্রবলেমস, এটা অনেক প্রবলেম করছে আমাদেরকে, সমস্যায় ফেলছে। তো সত্যি তো সমস্যাই তো। তুই মনে করো না, যে কটা আমি টপিক দিয়েছিলাম সব কটাই তো সমস্যামূলকই জিনিস। গাছ কাটছে সমস্যা, ড্রেন ভরে গেছে সমস্যা, রেকলেস ড্রাইভিং সমস্যা, টোটোর ভিড় সমস্যা, যা দেখবা সব সমস্যা। তাহলে তিনটে লাইন তো যায়, তাই তো? দ্য কন্ডিশন ইজ রিয়েলি আনবিয়ারেবল রাইট নাও, এখন তো এটা সহ্যই করা যাচ্ছে না। ব্যাস আর একটা লাইন বেড়ে গেল, কি মজা কি মজা, আমার তো রাইটিং লিখেই ফেলছে, আমার সহ্য করা যাচ্ছে না। উই আর লিভিং আ হেলিস লাইফ ডিউ টু ইট, এটার জন্য আমাদের জীবন এবার হেলিস, মানে আরো ভয়ঙ্কর খারাপ অবস্থার দিকে আমি নিজেকে নিয়ে চলে গেছি, মানে আর থাকা যাচ্ছে না, মানে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর, এরকম ভাবে আমি গল্প লিখছি, আমার রাইটিং বড় হচ্ছে, কি মজা। ঠিক আছে, আচ্ছা হলো, কোথায় গেল? আচ্ছা, ইট হ্যাজ বিকাম আ ডেইলি রুটিন, এটা একটা প্রত্যেক দিনের এখন রুটিন হয়ে গেছে। নাও, এটা এখন প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। রুটিন কেমন? প্রত্যেক দিন জোরে জোরে বাইক নিয়ে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে, টোটো গাছ কাটছে, প্রত্যেক দিনের রুটিন এর কাজ, তাহলে তো লিখতেই পারি এই লাইনটা, আর একটা লাইন লিখে ফেলেছি, কি মজা। দ্য স্টুডেন্টস আর অলসো ভিকটিম টু দিস প্রবলেম, স্টুডেন্টরা সমস্যায় পড়ছে, এইখানটাতে বুঝতে হবে। যদি গাছ কাটা হয় স্টুডেন্টদের সমস্যা নেই, তাহলে এই লাইনটা লিখবো না। যদি রাস্তায় গর্ত হয়ে যায় স্টুডেন্টদের সমস্যা, জোরে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে স্টুডেন্টদের সমস্যা, আমাকে বুঝতে হবে সাবজেক্টের সাথে এই লাইনটা যাচ্ছে কিনা। রাস্তা পরিষ্কার নেই, সমস্যা। হ্যাঁ, এবার দেখা গেল, হ্যাঁ আমরা দেবই না এই লাইনটা, আর গবেষণা করার দরকার নেই বাবা, আমরা এই লাইনটা দেবই না। হ্যাঁ, এবার যদি মনে করি না আমি ওটার সাথে রিলেটেড একটু সাবজেক্ট চেঞ্জ করে নিজস্বটাতে যদি খাটাতে পারি করবো, আমি এটা কোথায় লাগবে এবার, এইবার হচ্ছে বাঁচতে হবে আমাকে কোনটার সাথে যায়। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিনের পর দিন বাড়ছে, হ্যাঁ এটা রাখতেই পারি এই লাইনটা, এটা সবার সাথেই যায়। উই হ্যাভ কমপ্লেন সেভারাল টাইমস বাট গট নো রেসপন্স, আমরা অনেকবার এই নিয়ে অনেক কমপ্লেন করেছি কিন্তু কোনো রেসপন্স ঠিকঠাক পাইনি। আমরা ফেসবুক লাইভ করেছি, আমরা চেয়ারম্যানের কাছে গেছি, কত কিছু করেছি, পাত্তাই দেয়নি আমাদেরকে। এবার আমরা পেপারে দিতে চাই যাতে সবাই দেখুক, এবার বুঝবে মজা ওরা। তো বারবার কমপ্লেন করেছি, কোনো রেসপন্স পাইনি, তাহলে এই লাইনটাও তো সবকিছুর সাথে যায়, গাছ কাটা বল বা যে কোনো জিনিস বল। আচ্ছা, দেয়ার ইজ নো স্ট্রং ফোর্স টু কন্ট্রোল ইট, কোন রকম স্ট্রং ফোর্স করা হয়নি, মানে ওই হায়ার অথরিটি কোন রকম ফোর্স করেনি যেটাকে কি করে কন্ট্রোল করা যায়। এই লাইনটাও দেওয়া যায় সবার সাথে, যায় না? যদি তারা ফোর্স দিত যে না এটাকে ঠিক করবো, তাহলে তো আমার আজকে দরকারই ছিল না পেপারে এসব লেখার, দরকার ছিল? লিখছি তার মানে করেনি, এই লাইনটাও লিখতে পারি, কি মজা, আর একটা লাইন হয়ে গেল। উই ওয়েট ইগারলি ফর দ্য ডে, আমরা একদম ইগার ভাবে অপেক্ষা করছি ওই দিনটার জন্য, হোয়েন যখন দিস প্রবলেম উইল বি ওভার, যখন এই সমস্যাটা চলে যায়, শেষ হয়ে যায়, মানে আমরা খুব ইগারলি উৎসাহের সাথে অপেক্ষা করছি কবে এটা সমস্যার সমাধান হবে, এটাও লিখতে পারি, এটাও তো সবার সাথে যায়। তাহলে ভেতরের যে 3-4টে লাইন বললাম ওগুলো না লিখলেও তুমি দেখো 10-এ 8-9 পেয়ে যাবে, মানে এমন ভাবে এটাকে আমি রেডি করেছি। এবার প্যারা চেঞ্জ হবে, প্যারা চেঞ্জ এটা সবার সাথে কমন। ওই প্রথম প্যারা শেষ প্যারা নিয়ে চিন্তা করতে হবে না কার সাথে যায় বা না যায়, চিন্তা করতেই হবে না, মাঝেরটা নিয়েও চিন্তা করতে হবে না, কিন্তু কিছু ক্ষেত্রে একটু মাথাটা খাটাতে হবে। সো সুতরাং ইট ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট, এটা আমার একদম হাম্বেল হৃদয়ের রিকোয়েস্ট, ইফ ইউ পাবলিশ দিস, যদি আপনি এটা পাবলিশ করেন মানে প্রকাশ করেন, মানে পত্রিকায় যদি বেরোয়, ইন ইউর এস্টিম ডেইলি, মানে আপনার এই মহান পত্রিকায়, সো দ্যাট, যাতে দ্য কনসার্ন অথরিটি, মানে এর যে অথরিটি রয়েছে হায়ার অথরিটি, রাস্তার কোনো ডিপার্টমেন্ট রয়েছে তো, সরকারি তো একটা ডিপার্টমেন্ট, গাছপালা এগুলো সবই তো প্রশাসন, প্রশাসনকেই বলা হচ্ছে হায়ার অথরিটিস, উইল সি দ্য গ্র্যাভিটি অফ দিস ম্যাটার, মানে তারা ভালোভাবে দেখবে যে এটার গভীরতাটা, মানে কতটা সমস্যায় সত্যি সবাই পড়ছে, মানে এটার পেছনে অ্যাকশন নেওয়া উচিত। অ্যান্ড সাম পজিটিভ স্টেপস উইল বি টেকেন, কিছু পজিটিভ স্টেপ নেবে তারা যাতে এটাকে আটকানো যায়, টু সলভ দিস ম্যাটার, যাতে এই ম্যাটারটা ঠিকঠাক হয়ে যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তারা অনেক রকম মানে স্টেপ নিতে পারে, তাই না? গাছ কাটা বন্ধ করার জন্য পুলিশ পারে না, চাইলে পারে, রাস্তায় টোটো যাচ্ছে এরকম ভাবে পারে না, দেখা গেল এই রোডে 20টা টোটো সারাদিন যাবে, বাকি টোটো এই রোডে ঢুকতেই দেবো না, পুলিশ চাইলে পারবে না?
ড্রেন পরিষ্কার নেই, চাইলে পারবে না ওরা এসে, রাস্তা নোংরা পারবে না, তাহলে অথরিটি যাতে দেখে এবং তারা যেন খুব তাড়াতাড়ি এটা করে। কঠিন লাগলো কোনো? হ্যাঁ, আচ্ছা। তারপরে থ্যাংকিং ইউ, আপনাকে ধন্যবাদ, আপনি যে পড়লেন এবং দেখলেন এবং ভাবছেন যেটা দেবেন, ধন্যবাদ তার জন্য। আচ্ছা, এবার ইয়োর সিনসিয়ারলি, যেটা আমি বললাম, বলে নিজের নামটা লিখে দেবো। ঠিক আছে, প্যারা চেঞ্জ কেমন, এটার পরের লাইনে এটা, এবং এই লাইনের সোজাসুজি কিন্তু এটা না, এটা ঠিক পরের লাইনে এইটা, তাই তো, এবং এটার ঠিক পরের লাইনে এইদিকে আমাদের ডেট আর প্লেস। ঠিকানা কিভাবে লিখতে হবে আমি বলেই দিলাম, তাই তো। প্রথমে আমরা ডেটটা লিখে দেবো, তারপরে জায়গাটা, যেমন আমার হলো, আমি যেটা আবার বলছি, প্রাচীন মায়াপুর, ফার্স্ট লেন, নবদ্বীপ, নদিয়া দিয়ে পিনকোড দিয়ে দিলাম। ঠিক আছে, বা নদিয়া দিলাম না, নবদ্বীপ দিয়ে পিনকোড দিলাম। এটা আমি আমার ঠিকানা বললাম, তোমরা তোমাদের ঠিকানাটা সংক্ষেপে বলবা। এডিটোরিয়াল লেটার কঠিন? এবার হচ্ছে স্যার ভেতরে তাহলে কোন জায়গাটা আমি এক্সট্রা লাইনটা ঢোকাবো, এরকম একটু প্রশ্ন হালকা হালকা আছে, যদি আমাকে দিতে হয়। এটা পড়ে কোথায় বুঝলে কোন জায়গাটা দেওয়া যায়? আমি এটা যা দিয়েছি না, তুমি ভেতরে ওই অংশ না দিলেও আমি বলছি 8 থেকে তুমি 9 পেয়ে যাবে। যদি একটু রিলেটেড একটা লাইন দিতে পারি তাহলে ভালো হয়। ঠিক আছে, আমার কাছে ধরো অনেক স্টুডেন্ট পড়ছে, তারা সবাই একই রকম লিখলো, একই রকম খাতা টিচাররা পেলো, সব একই রকম লিখেছে। তোমার দুটো লাইন একটু বাকিদের থেকে আলাদা করবে, করলে ভালো হয়। না করলে আমি বলছি তো, আমার এই এডিটোরিয়াল লেটারে তোমরা 10-এ 8 পাবেই, আর এটা কম নয়। আমি বলছি তো, ইংলিশের রাইটিং এর পার্টেই কম নাম্বার হয়, আর ওর জন্যই ইংলিশের ওভারঅল নাম্বারটা কমে যায়, কারণ সিন করা কোনো ব্যাপারই না। ব্যাপার সিন করা, আমি সিন তোমাদের আরো প্র্যাকটিস করা, প্রশ্নবিদ্যার সেট দেখাবো। গ্রামার কোনো ব্যাপার, আনসিন কোনো ব্যাপার, তাহলে ইংলিশে নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা, তাহলে কোন জায়গাটা থেকে আমি দুটো লাইন লিখতে পারি আমি সেইটা তোমাদেরকে বলছি, জাস্ট এইটার দিকে একটু ফলো করো। Our life is full of many problems, but the problems of এত is unbearable for us nowadays. এই যে nowadays হলো, এর পরে তুমি যদি পারো দুটো লাইন লিখবে, কারণ তারপরের কথাগুলো কিন্তু ওই লাইনগুলো রিলেটেডই কথা। বোঝাতে পারলাম আমি কোন জায়গাটা বললাম? আমাদের জীবনে অনেক সমস্যা, কিন্তু এই সমস্যাটা আরো বেশি বড়। এবার ওই সমস্যা নিয়ে আমি দুটো লাইন লিখলাম, তারপরে বাদ বাকি যা আছে লিখে দিলাম। যদি লিখতে পারি খুব ভালো, যদি না লিখতে পারি তাতেও সমস্যা নেই, তবে লেখারই আমরা চেষ্টা করব। এবং এই জন্য আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট যে ধরনের এডিটোরিয়াল লেটার পরীক্ষা আসে ওইরকম 10টা বাছাই করব, ওই 10টা তোমাদেরকে দেবো, তোমরা পড়া দেবে এবং নিজেরাই দেখবে লিখতে পারবে, এবং সেখানে কোন লাইনগুলো অ্যাড হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আজকের ক্লাস সবার ভালো লেগেছে? আজকের ক্লাস আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এবার আমাদের কাজ, এটা বাড়ি থেকে না দেখে লিখে আনতে হবে। আমি পরের ক্লাসে যদি সময় পাই এখানে না দেখে লিখতে দেবো। ঠিক আছে, আজকে এখানেই কমপ্লিট।